হ্যালো ফ্রেন্ডস, আমি প্রীতম। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশের কিছু ফান্ডামেন্টালস নিয়ে। ধরো, ইংলিশের ফান্ডামেন্টালস বলতেই আমাদের প্রথমে যে কথাটা মাথায় আসে সেটা হলো পার্টস অফ স্পিচ, তাই তো? কিন্তু আমরা যদি দেখি যে পার্টস অফ স্পিচ বলতে আমরা বেসিক্যালি জানি যে সেটা ৮ ভাগে বিভক্ত: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন অ্যান্ড অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের প্রবলেম সেখানেই হয়। ধরো, এই জিনিসগুলো আমরা একদম বেসিক লেভেল থেকে পড়ে আসলেও প্রবলেমটা আমরা যখন ফেস করি সেটা হচ্ছে, ধরো কোনো একটা বড় সেন্টেন্স দিয়ে দেওয়া হলো। এবার সেই সেন্টেন্সের মধ্যে যদি আমাদের আইডেন্টিফাই করতে দেওয়া হয় যে কোনটা নাউন বা কোনটা প্রিপোজিশন, কোনটা প্রোনাউন বা কোনটা অ্যাডভার্ব, কোনটা ইন্টারজেকশন, আমাদের সেই জায়গাগুলোতে আমরা প্রবলেম ফেস করি। কারণ আমরা এটা দেখব যে কোনো একটা ওয়ার্ড যখন কনজাংশন হিসাবে ব্যবহার হচ্ছে, সেই একই ওয়ার্ড কিন্তু আবার প্রিপোজিশন হিসাবেও ব্যবহার হতে পারে। কোনো একটি ওয়ার্ড যখন নাউন হিসাবে ব্যবহার হচ্ছে, আবার সেন্টেন্সের টপিক যখন চেঞ্জ হচ্ছে, তার ফরমেশন যখন চেঞ্জ হচ্ছে, সেই একই ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসাবেও ইউজ হচ্ছে। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড সেটা শুধুমাত্র নাউন হবে বা অ্যাডভার্ব হবে বা প্রিপোজিশন হবে বা কনজাংশন হবে তা কিন্তু নয়। সেই শব্দটা বা সেই ওয়ার্ডটা কোথায় বসছে, তার প্লেসমেন্ট কোথায় হচ্ছে সেন্টেন্সের, সেটা কি সেন্স প্রোভাইড করছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বলবো যে সেটা নাউন বা প্রোনাউন বা ভার্ব, অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন, কনজাংশন। তাহলে চলো আজকে আমরা একে একে দেখে নিই যে আমরা কিভাবে কোনো একটা সেন্টেন্সে আইডেন্টিফাই করব যে কোনটা নাউন বা কোনটা প্রোনাউন বা কোনটা প্রিপোজিশন বা কোনটা কনজাংশন। আজকের প্রথম ক্লাসে আমরা নাউন, প্রোনাউন আর প্রিপোজিশন, কনজাংশন এই চারটে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আর এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বাকি চারটে পার্টস অফ স্পিচ নিয়ে। প্রথম যদি আমরা বলি, তাহলে প্রশ্ন এটাই আসে যে পার্টস অফ স্পিচ জিনিসটা কি। পার্টস অফ স্পিচ হচ্ছে কোনো একটা সেন্টেন্স। ধরো, আমি একটা সেন্টেন্স লিখলাম, আই গো টু স্কুল। এই সেন্টেন্সের ক্ষেত্রে ধরো আই একটা পার্টিকুলার ওয়ার্ড, গো একটা, টু একটা, স্কুল আর একটা পার্টিকুলার ওয়ার্ড। তাহলে এখানে আমরা দেখব যে চারটে পার্টিকুলার এখানে ওয়ার্ড রয়েছে। কিন্তু এই চারটে যে ওয়ার্ড এখানে রয়েছে, চারটেই কি সেম পার্টস অফ স্পিচের আন্ডারে পড়বে? তা তো কখনোই পসিবল হতে পারে না। সেক্ষেত্রে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন পার্টস অফ স্পিচ কোথায় এবং কখন কীভাবে ইউজ করছি। সেইটাই আমরা আলোচনা করব আজকে টোটাল এই ক্লাসটাতে। তার প্রথম ধাপ আমরা ইউজ করব নাউনকে দেখে। নাউন বলতেই আমাদের প্রথম মাথায় আসে যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, নাউনকে ৫ ভাগে ভাগ করা যায়, এই সমস্ত কথা। কিন্তু এছাড়াও যেটা প্রথম আমাদের প্রশ্নটা আসে যে নাউনকে আমরা চিনব কী করে কোনো একটা সেন্টেন্সে। শুধুমাত্র যে নেমিং ওয়ার্ড হলেই সে নাউন হয়ে যাবে তা তো কখনোই হতে পারে না। তাহলে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি নাউন থাকে, সেই নাউনটাকে চেনার উপায়টা কী হবে? তাহলে সেটা দেখে নিই আমরা। আমরা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট এই ব্যাপারটা জানি, কিন্তু নাউনের প্রশ্নে যদি আসি তাহলে আমরা প্রথমেই একটা কথা বলবো, নাউনকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটোভাবেই কাজে লাগাতে পারি, বা নাউনকে সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটোভাবেই আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। আমরা সাবজেক্ট বলতে কি জানি? ডুয়ার, অর্থাৎ কোনো একটা বাক্যে যে কাজটা করে দেখাচ্ছে, অর্থাৎ কর্তা, বাক্যের কর্তা হচ্ছে ডুয়ার বা সাবজেক্ট। আর অবজেক্ট বলতে আমরা কি জানি? রিসিভার, অর্থাৎ কর্তা যে কাজটা করছে সেটা কে রিসিভ করছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট, অবজেক্ট, ডুয়ার আর রিসিভার। আমরা যখন দেখব যে নাউন কোনো একটা সেন্টেন্সে ইউজ হচ্ছে, সেটা কিন্তু সেন্টেন্সের আইদার সাবজেক্ট হিসাবে ইউজ হয় অথবা অবজেক্ট হিসাবে ইউজ হয়, অর্থাৎ ডুয়ার বা রিসিভার এই দুটো হিসাবেই কিন্তু
সেন্টেন্সে নাউনকে আমরা ইউজ করি। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে দেখা যাক, রাম লাইকস টু প্লে ফুটবল। তাহলে দেখো এখানে আমরা একটা সেন্টেন্স নিয়েছি, রাম লাইকস টু প্লে ফুটবল। এখানে রাম অর্থাৎ ফুটবল কে খেলছে, কে খেলতে ভালোবাসে, সেন্টেন্সের সাবজেক্ট কে, রাম। তাহলে রাম এখানে নাউন। আবার যদি আমরা এটা দেখি যে রাম লাইকস টু প্লে ফুটবল, দ্যাট মিন্স রাম কি খেলতে ভালোবাসছে, এখানে রাম ফুটবল খেলতে ভালোবাসে। তাহলে ফুটবল হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট আর নাউন। তাহলে একটা সেন্টেন্স দিয়েই আমরা এটা দেখতে পেলাম, রাম যেখানে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আমরা ইউজ করছি, আবার সেটা নাউন হয়ে যাচ্ছে। ফুটবলকে আমরা অবজেক্ট হিসাবে ইউজ করছি, সেটাও কিন্তু নাউন হিসাবেই কাজ করছে। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট এই দুই হিসাবেই কিন্তু আমরা নাউনকে ব্যবহার করতে পারি। এছাড়াও ধরো আরও কিছু কেস রয়েছে যেগুলো আমরা বলবো যে জিরান্ড, এগুলো নিয়ে আমরা আরও পরে ডিটেলে আলোচনা করব, জিরান্ড বা ইনফিনিটিভ নিয়ে, যেগুলোকে আমরা নাউন হিসাবেই ব্যবহার করতে পারি। আমরা এখন নর্মালি যে ওয়ার্ড নাউন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু জিরান্ডের কথা যখন উঠলো তাহলে ছোট্ট একটা কথা এখানে বলে দেওয়া যায় যে আমরা কোনো ভার্বের আইএনজি ফর্মকে যখন নাউন হিসাবে ব্যবহার করি, ভার্বের যখন আইএনজি ফর্মকে আমরা যখন নাউন হিসাবে ব্যবহার করি তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড। যদি আমি বলি যে playing is good for our health, তাহলে এই সেন্টেন্সটাতে দেখো প্লে, প্লে হচ্ছে গিয়ে শব্দটা, এর সাথে আমরা এর আইএনজি ফর্ম নিয়েছি, শব্দটা মিলে হচ্ছে গিয়ে প্লেয়িং। তাহলে এই প্লেয়িং শব্দটা এখানে কিন্তু জিরান্ড হিসাবে কাজ করছে। আর শুধুমাত্র জিরান্ড নয়, এটা কিন্তু সেন্টেন্সের নাউন বা সাবজেক্ট হিসাবেও কাজ করছে। তাহলে আমরা দেখলাম যে নাউন শুধুমাত্র নর্মাল কিছু ওয়ার্ড নয়, জিরান্ডকেও কিন্তু আমরা সেন্টেন্সের নাউন হিসাবে ব্যবহার করতে পারি। এরপরে যদি আসি যে ইনফিনিটিভের প্রশ্নে, সেখানে আমরা আর একটা সেন্টেন্স নিই, হি লাইকস টু প্লে। এখানে আমরা জানি যে ইনফিনিটিভ বলতে আমরা কি বোঝাই, ইনফিনিটিভ বলতে আমরা বোঝাই হচ্ছে 2 প্লাস V1 ফর্ম। তাহলে 2 প্লাস V1 ফর্মকে আমরা বলছি ইনফিনিটিভ। এখানে হি লাইকস টু প্লে, দেখো তো এই যে বক্সটা আমি করে দিলাম, হি লাইকস টু প্লে, এই পোর্শনটা এখানে টু প্লেটা যেমন ইনফিনিটিভ হিসাবে কাজ করছে, তেমনি সেন্টেন্সে নাউন হিসাবেও কিন্তু কাজ করছে। তাহলে এইটুকুনি আমরা ক্লিয়ার করতে পারলাম যে সেন্টেন্সের নাউন কিন্তু সবসময়তেই সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করবে। এবার আমরা চলে আসি প্রোনাউনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা শব্দটা প্রথমেই দেখে বুঝতে পারছি প্রোনাউন। প্রোনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ কোনো একটা সেন্টেন্সে আমরা বসাই সেটাই হচ্ছে প্রোনাউন। যে কারণেই আমরা বলি যে বারবার নাউনের ব্যবহার সেন্টেন্সে না করে কোনো সেন্টেন্সকে আরও বেশি করে সুন্দর দেখানোর জন্য আমরা যে পার্টস অফ স্পিচ ইউজ করি সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যখন যে ওয়ার্ডটা সেন্টেন্সে আসছে সেরকম একটা উদাহরণ দিয়ে দেখা যাক। ধরো আমরা বলছি রাম likes to play cricket. Ram goes to school every day. Ram
wants to be a doctor in future. তাহলে এই তিনটে সেন্টেন্সে আমরা দেখছি যে বারবার আমরা রাম ওয়ার্ডটাকে নাউন হিসাবে ইউজ করছি, কিন্তু বারবার যখন কোনো সেন্টেন্সে আমরা একই নাউনকে ইউজ করি সেই সেন্টেন্সটা কিন্তু খুব একটা দেখতেও ভালো লাগে না। তাই নাউনের বারবার রিপিটেশন না করে বা নাউনের বারবার ইউজ না করে নাউনের পরিবর্তে আমরা সেই জায়গায় প্রোনাউন ইউজ করতে পারি। তাহলে প্রোনাউন ইউজ করলে সেন্টেন্সটা কেমন দাঁড়ায়, যে রাম লাইকস টু প্লে ক্রিকেট, তার জায়গায় তারপরে আমি রাম গোজ টু স্কুল এভরিডে না লিখে আমি এটাই লিখতে পারি যে হি গোজ টু স্কুল এভরিডে, he wants to be a doctor in future. তাহলে আমরা একটা জিনিস দেখছি যে নাউনের পরিবর্তে সেন্টেন্সে আমরা আনছি প্রোনাউন। তাহলে আমরা সেন্টেন্সে প্রোনাউনটা চিনব কিভাবে? ঠিক একই উপায় বলতে নাউন যেমন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব হিসাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে আমরা ইউজ করি, ঠিক একইভাবে প্রোনাউনকেও কিন্তু আমরা কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ইউজ করতে পারি। তাহলে এক নাউনের যা কাজ প্রোনাউনেরও কিন্তু সেম কাজ। দেখো এখানে আমি সেন্টেন্সটা লিখেছি হি গোজ টু স্কুল এভরিডে। দেখো তো এখানে হিটা যেমন একটা প্রোনাউন, তাহলে হিকে আমরা এখানে সাবজেক্ট হিসাবে ইউজ করেছি। তাহলে আমি যেটা প্রথমেই বললাম যে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনকে আনছি ঠিকই, এবং সেই প্রোনাউনকে শুধু আনছিই নয়, আমরা কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবেও কিন্তু আমরা প্রোনাউনকেই ব্যবহার করব। তাহলে নাউনের যা কাজ আমরা প্রোনাউনের ক্ষেত্রেও সেম কিছু কাজ দেখতে পারি, তবে কয়েকটা জায়গায় কিছু ডিফারেন্স রয়েছে। যেমন ধরো আর্টিকেলের ক্ষেত্রে আমরা নাউনের আগে আর্টিকেল বসাতে পারি, কিন্তু প্রোনাউনের আগে কিন্তু আর্টিকেল আমরা কখনোই বসাতে পারি না। নাউনের আগে আর্টিকেল বসালেও প্রোনাউনের আগে কিন্তু আমরা কখনোই আর্টিকেল বসাতে পারবো না। কিন্তু আমরা যদি ধরো নাম্বার চেঞ্জের প্রশ্নে আসি, সেক্ষেত্রে নাউনেরও যেমন নাম্বার চেঞ্জ করা যায়, প্রোনাউনেরও কিন্তু নাম্বার চেঞ্জ করা যায়। প্রোনাউনকে যেমন আমরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ইউজ করছি, প্রোনাউনেরও কিন্তু একইভাবে নাম্বার চেঞ্জও করা যায়, যেমন অর্থাৎ সিঙ্গুলার টু প্লুরাল ফর্ম করা যায়। যেমন আমরা যদি বলি যে হি, সেখান থেকে কিন্তু আমরা করে দিতে পারবো দে। কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে আমরা নাউনের আগে এটা বসালেও, নাউনের আগে আমরা আর্টিকেল বসাতে পারলেও প্রোনাউনের আগে কিন্তু আমরা কোনো রকম আর্টিকেল বসাতে পারি না। এরকম কিছু ছোট ছোট ডিফারেন্স রয়েছে। আমরা এরপরে পার্টস অফ স্পিচের যখন ডিটেল ক্লাসগুলো করব তখন এই নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এবার আমরা যে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন এই শব্দটা থেকে একটা ধারণা কিন্তু আমরা পাই যে প্রি অ্যান্ড পজিশন, প্রি প্লাস পজিশন, অর্থাৎ এই শব্দগুলো এই পার্টস অফ স্পিচটা কোনো কিছুর আগে বসছে। তাহলে সেটা কার আগে বসছে? প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউনের সাথে এর সম্বন্ধ স্থাপন করে। তাই প্রিপোজিশনকে আমরা বলতে পারি যে রিলেটিং ওয়ার্ডস। যেহেতু নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করছে, তাই প্রিপোজিশনকে আমরা বলতে পারি রিলেটিং ওয়ার্ডস। এই প্রিপোজিশনের ক্ষেত্রে একটা কথা আমরা বলি যে প্রিপোজিশন যেহেতু নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করছে, অর্থাৎ না এই প্রিপোজিশনের পরে আমরা নাউন বা কোনো একটা প্রোনাউনকে অবশ্যই দেখতে পাবো, তাহলে আমরা এটাও বলতে পারি যে প্রিপোজিশনের একটা পার্টিকুলার অবজেক্ট থাকে। এক্ষেত্রে আমরা দুটো উদাহরণ নিই এবং তারপর সেটাকে নিয়ে ডিসকাশন করি, দেখা যাক। তাহলে এখানে এখন আমরা দুটো সেন্টেন্স নিয়েছি এক্সাম্পল হিসাবে। প্রথমটি হলো হি ফিক্সড ইট উইথ আ স্ক্রুড্রাইভার, আর দ্বিতীয়টি হলো দ্য প্লেন ফ্লিউ অ্যাভাব দ্য ক্লাউডস। তাহলে এই দুটি সেন্টেন্সে উইথ
আর অ্যাভার্ব, এই দুটিকে আমরা প্রিপোজিশন বলবো। কিন্তু এই দুটিকে আমরা প্রিপোজিশন কেন বলবো? কারণ হচ্ছে উইথ আ স্ক্রিউ ড্রাইভার, সে কাজটা কিসের সাহায্যে করছে? উইথ আ স্ক্রিউ ড্রাইভার। প্লেন কার ওপর দিয়ে উঠছে? দ্য ক্লাউডস। তাহলে এখানে হি ফিক্সড ইট উইথ আ স্ক্রিউ ড্রাইভার, দ্য প্লেন ফ্লিউ অ্যাভাব দ্য ক্লাউডস, এই দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশনটা কার আগে প্লেস করা হয়েছে? স্ক্রিউ ড্রাইভার আর ক্লাউডস। এই দুটো ক্ষেত্রে দেখো নাউনের আগে আমরা জানি কিন্তু যে আমরা আর্টিকেল বসাতে পারি। স্ক্রিউ ড্রাইভারের আগে আমরা এ বসিয়েছি, ক্লাউডসের আগে আমরা দি বসিয়েছি। তাহলে এরকমভাবেই আমরা বুঝতে পারছি যে প্রিপোজিশন হলো এমন একটা রিলেটিং ওয়ার্ডস যাকে আমরা নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সে রিলেট করছি, নাউন বা প্রোনাউনের সাথে তার একটা আলাদা করে সম্বন্ধ স্থাপন করছি। এবার আমরা আসি আমাদের পরবর্তী পার্টস অফ স্পিচ, যেটা হলো কনজাংশন। আমরা কোনো একটা সেন্টেন্সে কনজাংশনকে কী করে আইডেন্টিফাই করতে পারবো? প্রথমে এক্ষেত্রে বলি যে কনজাংশন হলো এমন একটি ওয়ার্ড যারা জয়েনের কাজ করে। জয়নিং, কোনো একটা সেন্টেন্সে জয়নিংয়ের কাজ করে হচ্ছে কনজাংশন। কারণ আমরা দেখলেই এর ওয়ার্ডটা দেখলেই বুঝতে পারছি কনজাংশন, জয়নিংয়ের কাজ এই কনজাংশন করছে। এক্ষেত্রে প্রশ্ন আসে যে কনজাংশন তো জয়নিংয়ের কাজ তো করছে, কিন্তু কনজাংশন জয়েন করছে কাকে? এক্ষেত্রে আমরা বলতে পারি যে কনজাংশন কিন্তু খুব একটা বিশ্বস্ত পার্টস অফ স্পিচ। কেন? কারণ কনজাংশন যখন জয়নিংয়ের কাজ করে তখন কিন্তু ফ্রেজের সাথে ফ্রেজ, ক্লজের সাথে ক্লজ, সেন্টেন্সের সাথে সেন্টেন্স, ওয়ার্ডসের সাথে ওয়ার্ডস, এইভাবেই জয়েন করবে। এমন কিন্তু কখনোই হয় না যে কনজাংশন একটা ফ্রেজের সাথে ক্লজকে জয়েন করে দিল, বা কোনো একটি ক্লজের সাথে কোনো একটি সেন্টেন্সকে জয়েন করলো, বা ওয়ার্ডসের সাথে ফ্রেজকে জয়েন করলো। এটাকে জয়নিং ওয়ার্ডস আমরা তাই খুব ভালোভাবেই ধরে নিতে পারি আর খুব বিশ্বস্ত একটা পার্টস অফ স্পিচ, যে কিন্তু অন্য যে কারোর হাত ধরে চলে যায় না। যখন ফ্রেজ তাকে ডাকে তখন সে কিন্তু যাওয়ার সময় আর একটা ফ্রেজকেই ডেকে নিয়ে যায়, যখন ক্লজ তাকে ডাকে যাওয়ার সময় কিন্তু সে আর একটা ক্লজকেই ডেকে নিয়ে যায়। একইভাবে সেন্টেন্স আর ওয়ার্ডসের ক্ষেত্রেও কিন্তু যখন সেন্টেন্স বা ওয়ার্ডসের সাথে সে যায় তার সাথে কিন্তু অন্য কাউকে ডাকে না, সে আর একটা সেন্টেন্স বা ওয়ার্ডসকেই সে কিন্তু সাথে করে ডেকে নিয়ে যায়। এবার এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে ফ্রেজ আর ক্লজ, এই নিয়ে তোমাদের আর একটা ভিডিওতে আমি পরবর্তী ক্লাসটা করিয়ে দেবো। কিন্তু ফ্রেজ আর ক্লজ বলতে জাস্ট একটা সিম্পল আমি ধারণা দিয়ে রাখি। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? একটা গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে ফ্রেজ। কিন্তু ক্লজের ক্ষেত্রেও আমরা দেখতে পাই এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস হলেও এখানে কিন্তু মেন সাবজেক্ট প্লাস ভার্বের আমরা কম্বিনেশন খুঁজে পাই। এই সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন কিন্তু আমরা ফ্রেজের ক্ষেত্রে কোনোভাবেই খুঁজে পাবো না। তাহলে আমরা সেন্টেন্সের ক্ষেত্রেও তো আমরা বলতে পারি যে কোনো একটা সেন্টেন্স, সেখানেও তো আমরা সাবজেক্ট প্লাস ভার্বের কম্বিনেশন খুঁজে পাই। তাহলে সেন্টেন্স আর ক্লজ কি একই ধরনের? না, এক্ষেত্রে সেন্টেন্স আর ক্লজ একই ধরনের হয় না। কারণ একটা এখানে লাইন আমরা বলতেই পারি যে অল ক্লজেস আর নট সেন্টেন্সেস বাট অল সেন্টেন্সেস আর ক্লজেস। কারণটা কি? কারণ হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট বা ভার্ব দিয়ে তৈরি হওয়া ক্লজ কিন্তু সবসময় কোনো একটা বাক্যের সম্পূর্ণ অর্থ বা সেন্স বা আমাদের মনের ভাব কমপ্লিটভাবে প্রকাশ করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু সেন্টেন্স আমরা কাকে বলি? সেন্টেন্স আমরা বলি যে যখন কোনো গ্রুপ অফ ওয়ার্ডস যার পার্টিকুলার একটা মিনিং থাকে এবং যেটি আমাদের মনের ভাবকে সম্পূর্ণভাবে এক্সপ্রেস করতে পারে। তাহলে সেন্টেন্সের মধ্যেও কিন্তু সেই সাবজেক্ট ভার্বের কম্বিনেশনই আমরা খুঁজে পাই। ক্লজের ক্ষেত্রে সেটা পেলেও ক্লজের ক্ষেত্রে অনেক সময় এই মনের যে আমাদের প্রপার এক্সপ্রেশন সেটা আমরা বাইরে
বের করতে পারি না, আবার কিন্তু সেন্টেন্সের মধ্যে দিয়ে এটা প্রপারলি সম্ভব হয়। তাই ক্লজকে আমরা সবসময় ক্লজকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, বাট সব সেন্টেন্সকেই কিন্তু আমরা ক্লজের মধ্যে ফেলতে পারি। এই ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স নিয়ে একটা আলাদা করে ভিডিও আমি আনবো, যেখানে তোমাদের এই টোটালটা ডিটেল নিয়ে আলোচনা করা হবে। বাট আমরা প্রথমে এইটা এখন বলতে পারি যে কনজাংশন আর প্রিপোজিশন এই ওয়ার্ডগুলো ক্ষেত্রে কিন্তু এমন কিছু ট্রিকিং ওয়ার্ড থাকে যেগুলো যেগুলো কখনো সেন্টেন্সে কনজাংশন হিসাবেও ব্যবহার হতে পারে, আবার প্রিপোজিশন হিসাবেও ব্যবহার হতে পারে। কিন্তু সেন্টেন্সে তাদের প্লেসমেন্টটাকে দেখে আমরা বুঝতে পারবো যে সেটা আইদার কনজাংশন অর প্রিপোজিশন। তাহলে এরকম কিছু উদাহরণ এখন নিয়ে নেওয়া যাক, দিয়ে আমরা এটা নিয়ে ডিসকাশন করি। এবার দেখো, এখানে আমি কিছু এক্সাম্পল নিয়েছি। যেটা প্রথমটা কি বলছে, দে ওয়েন্ট ফর আ ওয়াক আফটার ডিনার। আর দ্বিতীয় এক্সাম্পলটা কি বলছে, সি ডিড ভলেন্টারি ওয়ার্ক আফটার সি গ্র্যাজুয়েটেড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আফটার, দেখো এই ওয়ার্ডটা দুটো সেন্টেন্সেই ইউজ করা হয়েছে, কিন্তু এটা কি আমরা বলতে পারবো যে এই আফটারটা কোন সেন্টেন্সে প্রিপোজিশন আর কোন সেন্টেন্সে কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো, কারণ আমরা এতক্ষণ ধরে দেখেছি যে প্রিপোজিশন, প্রি অ্যান্ড পজিশন। তাহলে প্রিপোজিশন কার আগে বসে? প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে। প্রিপোজিশনের পরে সবসময় সে একটা অবজেক্ট ক্যারি করে, আর আমরা এর আগে পড়েছি যে অবজেক্ট হিসাবে আমরা শুধুমাত্র নাউন এবং প্রোনাউনকে কিন্তু বেশিরভাগ ব্যবহার করে থাকি। তাহলে এখানে আফটার ডিনার, দেখো তো ডিনার ওয়ার্ডটা কি? নাউন। আর এই নাউনের আগে কে বসছে? আফটার ওয়ার্ডটা। তাহলে আফটার এখানে কি হয়ে যাচ্ছে? নাউনের আগে একটা শব্দ বসছে এবং সেই নাউনের সাথে রিলেট করছে, সম্বন্ধ স্থাপন করছে। তাহলে আফটার এখানে কি হয়ে গেল? প্রিপোজিশন। সেকেন্ড সেন্টেন্সে কি বলেছে? সি ডিড ভলেন্টারি ওয়ার্ক আফটার সি গ্র্যাজুয়েটেড। এই ক্ষেত্রে দেখো আমরা দুটো আলাদা আলাদা ক্লজ পাচ্ছি। সি ডিড ভলেন্টারি ওয়ার্ক, এখানে দেখো তো সি রয়েছে, ডিড রয়েছে, সুতরাং সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। আর সি গ্র্যাজুয়েটেড, এখানেও কিন্তু সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশনে কিন্তু আমরা এখানে দুটো ক্লজ পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি যে আফটার যেই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, বা এই পার্টস অফ স্পিচ যেখানে এটি ব্যবহৃত হয়েছে, সেটা কি বলছে? যে সি ডিড ভলেন্টারি ওয়ার্ক, এই ক্লজটার সাথে সি গ্র্যাজুয়েটেড, এই দুটো ক্লজকে কিন্তু একসাথে জয়েন করছে, জয়নিংয়ের কাজ করছে। তাই এই সেন্টেন্সে আফটারটা হয়ে গেল কনজাংশন। এইরকমভাবেই আমরা আরও একটা উদাহরণ নিয়েছি, সেটা কি বলছে? সি অ্যারাইভড বিফোর লাঞ্চ। এখানেও আর পরের সেন্টেন্সটায় বলা হয়েছে হি লেফট বিফোর দ্য মুভি স্টার্টেড। এখানে কি বলছে? বিফোর। এই সেন্টেন্সেও বিফোর। দেখো বিফোর এখানে কার আগে বসছে? লাঞ্চ। লাঞ্চ একটা কি? নাউন। তাহলে নাউনের আগে বসেছে এই শব্দটা বা এই পার্টস অফ স্পিচটা, এই নাউনের সাথে কি করছে? নিজের সম্বন্ধ স্থাপন করছে বা রিলেট করছে নিজেকে। সো ইট ইজ অলসো আ প্রিপোজিশন। আর এই ক্ষেত্রে কি বলছি? যে হি লেফট বিফোর দ্য মুভি স্টার্টেড। দেখো হি লেফট, সাবজেক্ট প্লাস ভার্ব, এখানেও একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশনে আমরা ক্লজ পাচ্ছি। দ্য মুভি স্টার্টেড, এখানেও কিন্তু আর একটা ক্লজ পেয়ে যাচ্ছি। তাহলে আমি কিন্তু বলেছিলাম যে কনজাংশন কি করে? হয় ফ্রেজ ফ্রেজ, নয় ওয়ার্ডসের সাথে ওয়ার্ডস, নয় সেন্টেন্সের সাথে সেন্টেন্স, ঠিক আছে, বা ক্লজের সাথে ক্লজ, এইভাবেই কিন্তু জয়েন করে বা কানেক্ট করে। তাহলে এই সেন্টেন্সে বিফোর কি হয়ে গেল? কনজাংশন। তাহলে আমরা এই চারটে পার্টস অফ স্পিচের মধ্যে দেখতে পেলাম যে কিভাবে কোনো একটা সেন্টেন্সে আমরা নাউন, প্রোনাউন, কনজাংশন বা প্রিপোজিশন এটাকে আইডেন্টিফাই করব, সাথে সাথে আমরা বুঝতে শিখব যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। চলো নেক্সট ক্লাসে আমরা বাকি আমাদের যে রয়ে গেল যে চারটে পার্টস অফ স্পিচ সেটা সম্পর্কে আলোচনা করব।
আজকের ভিডিও এইটুকুনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর যদি মনে হয় তোমরা এখান থেকে উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে আমার পরবর্তী ভিডিও এলে তোমরা সাথে সাথেই তার নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।